হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা হচ্ছে সিলেবাস কম্পারিজন যে ভিডিওটা চলছে তার পার্ট 1 পার্ট 2 চলে এসছে, পার্ট 3 নিয়ে কথা বলবো, আলোচনা করব। তার আগে তোমাদের কিছু কোয়ারিজ একটু আলোচনা করে দিতে চাই। সেটা হচ্ছে পার্ট 1 আর 2টা অলরেডি আমার আগেই শুট করা ছিল, পার্ট 3টা আমি পরে শুট করছি। সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্টে লিখছো, লাস্ট দুটো ভিডিওতে অনেকেই কমেন্টে লিখেছো যে এখন আর এই সিলেবাস অ্যানালিসিস কম্পারিজন করে কোনো লাভ নেই, বিকজ ডাব্লিউবিসিএস এর নতুন সিলেবাস লাগু হচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে একটুখানি কিছু ইনফরমেশন আগে বলে রাখি, বিকজ এই যে খবরটা বেরিয়েছে এই সময়, যে নিউজ পেপারটাতে বেরিয়েছে বা আদার্স যে কোনো, যে টাইমস অফ ইন্ডিয়া বা আদার্স যে যাবতীয় যা নিউজ পেপারে বেরিয়েছে, সেটা কাইন্ড অফ বলতে পারো পুরোপুরি কমপ্লিট নলেজ দিয়ে বা কমপ্লিট ইনফরমেশন দিয়ে একটা খবর নয়। প্রথমত সেখানে স্পষ্টভাবে সেটা বলা নেই যে এটা কোন বছর থেকে লাগু হবে বা কোন বছর থেকে হবে না। বলা আছে চলতি বছরে লাগু হচ্ছে না, আর চলতি বছরে যে লাগু হচ্ছে না সেটা আমরা প্রত্যেকেই জানতাম, বিকজ চলতি বছর মানে 2025 সালে কথা ছিল 2024 সালের ডাব্লিউবিসিএস এক্সাম হওয়ার, কারণ 24-এর ডাব্লিউবিসিএস এখনো হয়নি, লাস্ট 2023 সালে হয়েছে। তো সেই হিসেবে 2024-এর এক্সাম 2025-এর সেপ্টেম্বরে হওয়ার ডেট পিএসসি নিজেই জানিয়েছিলেন। তো সেই সময় হওয়ার কথা ছিল। 25-এর যে এক্সামটা সেটা 2026 সালে হওয়ার কথা ছিল বা হবে বলা হয়েছে। এইবার 2026 সালের মাঝখানের দিকে ভোট রয়েছে। সো 2026-এর ভোট না হওয়া অবধি কোনো রকম কোনো এক্সাম হওয়ার খুব একটা কোনো চান্স নেই। তো নতুন সিলেবাস যদি লাগু হয়ও সেটা 2026-এর ভোটের পরে, ভোটের আগে যে হবে না সেটা আমরা প্রত্যেকেই জানতাম। যারা একটু একটু সিনিয়র বা আগে থাকতে যারা পড়াশোনায় রয়েছে তারা এইটুকু জানে যে যে কোনো সিলেবাস নতুন আসলেও সেটা লাগু হতেও মিনিমাম 2 থেকে 3 বছর লাগে। এর আগেও যতবার ইউপিএসসি সিলেবাস চেঞ্জ করেছে মিনিমাম 2 বছর সময় দিয়ে তারপরেই সিলেবাস চেঞ্জ হয়েছে। যে কোনো এক্সামেরই সিলেবাস বা প্যাটার্ন চেঞ্জ হলে তার জন্য মিনিমাম 2 বছর বা 3টে বছর সময় দেওয়া হয়। তো সেই হিসেবে এবছর বা আপাততর জন্য লাগু হচ্ছে না সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি বা যে পিডিএফটা দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেটা সম্পূর্ণ 2026, 27, 28-এর যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্যই দেওয়া হয়েছে। এইবার যারা 2024-এ এক্সাম দিচ্ছে এটা তো তাদের ভিডিও অবশ্যই নয়। আর আমার চ্যানেলে ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে ইউপিএসসি অ্যাসপিরেন্ট, বেশিরভাগই অ্যাসপিরেন্টরা ইউপিএসসি অ্যাসপিরেন্ট, তার সাথে তারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনও নেয়, যেহেতু তারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে, তারা ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভিস এবং ইউপিএসসি দুটোরই দিচ্ছে। তো এই সিলেবাস অ্যানালিসিসটা দেখলে যারা ফার্দার পড়াশোনা করবে, মানে 2026, 27, 28, 29-এ যারা এক্সাম দেবে, কারণ বহু স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস 11-এ পড়ে, 12-এ পড়ে বা এবছর এইচএস পরীক্ষা দিয়েছে, এখনো এক্সাম দিতে তাদের দেরি আছে, তারা সবেমাত্র এক্সামের সিলেবাসটাকে বুঝছে। তো তাদের জন্য মেন হচ্ছে এই ভিডিওগুলো বানানো। যারা 24-এ এক্সাম দেবে বা এই 25-এ যারা এক্সাম দিচ্ছে, এই বছর চলতি বছরের এক্সাম যারা দিচ্ছে তাদের জন্য নয়। তো তারা অলরেডি সিনিয়র, তারা অলরেডি আগে থাকতে পড়াশোনা করছে, তো সুতরাং তাদের এই ভিডিওগুলো দেখার দরকার পড়বে না। বাট আমি এই যে সিরিজটা কন্টিনিউ করছি এটা অবশ্যই আমি কন্টিনিউ রাখবো, এটা আমি স্টপ করে দিচ্ছি না এই মুহূর্তে, বিকজ অলরেডি আমাদের পার্ট 1, 2 এসে গেছে। পার্ট 3-তে আজকে আমাদের ফুল জিএসএ সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে ইংলিশ ভার্সনে। সো সেম ভাবে এরপরে বেঙ্গলি ভার্সনের ভিডিওটাও আসবে, এবং অ্যানথ্রোপোলজি অপশনাল যেটা আমি পড়িয়ে থাকি, তো সেটারও ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সিলেবাস আগেও যা ছিল এখনো সেম আছে। তো এই দুটোকেও কম্প্যারিজন যে ভিডিওটা রয়েছে সেই সিরিজটা ফুললি কমপ্লিট হবে। আর পিএসসি যতদিন না অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম কোনো ইনফরমেশন দিচ্ছে, পিএসসি যতক্ষণ না সেটা বলছে ততক্ষণ অবধি কোনোটাকেই কনফার্ম ধরা উচিত নয়, প্রথমত। আর দ্বিতীয়ত আমরা এর আগেও দেখেছি পিএসসির ওয়েবসাইটে অনেক ইনফরমেশন এর আগেও এসছে, বাট সেগুলো হয়তো লাগু হয়নি বা কোনোটা হয়েছে। যেমন পিএসসি নিজেও ডাব্লিউবিসিএস এক্সামের ডেট, টাইম এর আগেও অনেকবার আলোচনা, অনেকবার পাবলিশ করেছে, বাট সেটা হওয়া সত্ত্বেও আলটিমেটলি সেগুলো হয়নি, সেই ডেটে এক্সাম হয়নি। তো যার ফলে এটা এখনই কোনো কিছুকে কনফার্ম ধরে নেওয়া যে এক্সাম ওই সিলেবাসেই হবে বা এক্সাম হবে না, সেটাকে এতটা সিওরিটির সাথে ধরে নেওয়াটা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। আমাদের সব থেকে বেটার উপায় হচ্ছে যে আমরা কমন যে টপিকগুলো রয়েছে, কমন সাবজেক্ট যেগুলো রয়েছে, লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, অপশনাল পেপার, ইংলিশ বেঙ্গলি পেপার, এগুলো তো কমন সাবজেক্ট, এগুলো পুরোনো সিলেবাসেও ছিল, এগুলো নতুন সিলেবাসেও আছে। তো যতদিন না সেটা কনফার্ম কিছু হচ্ছে ততদিন অবধি আমরা বেকার সময় নষ্ট না করে, এখানে ওখানে আলোচনা না করে, আমরা সেই কমন সাবজেক্টগুলোকে বা কমন সিলেবাসটাকে রেডি করে নিই, যেটা পুরোনো সিলেবাসেও ছিল, এখনো আছে, ইউপিএসসিতেও আছে, ডাব্লিউবিসিএসেও আছে। তো তাদের জন্য হেল্পফুল হবে। তো যাই হোক, এটা আমি, তোমরা কমেন্টে লিখছিলে লাস্ট দুটো ভিডিওতে, অনেকেই কমেন্টে লিখেছো, বাট আমি সেখানে কমেন্টে আর বেশি কিছু রিপ্লাই দিইনি। আমি বলেছি যে পিএসসি যতক্ষণ না অফিসিয়ালি নোটিফিকেশন কিছু দিচ্ছে ততক্ষণ অবধি এটাকে কোনোভাবে কনফার্ম ধরার কোনো দরকার নেই। আর এটা লাগু হলেও আমি প্রথম থেকে অ্যাটলিস্ট জানতাম যে 2026-এর ইলেকশন না হওয়া অবধি এক্সাম হবেও না, এবং 2026-এর ইলেকশনের পরের এক্সাম থেকেই নতুন সিলেবাস আসতে পারে। এবার সেটা সম্পূর্ণ 1.5 বছর 2 বছর বাদের এক্সাম থেকে হবে। তো সুতরাং এইটুকু কনফার্ম আগে থাকতেই ছিল, যেরকম নয় যেটা বললো বলে তারপর আমরা জানতে পারলাম, এরকমটা নয়। তো 2024-এ এক্সামটা 25-এ হওয়ার কথা ছিল, তো সেপ্টেম্বর মাসে। এবার দেখা যাক, যদি জুন মাসে নোটিফিকেশন বেরোয় তাহলে অবশ্যই সেপ্টেম্বরে এক্সাম হবে। আর বাকি
এটা আমি পিএসসির কাছে অনুরোধ রাখবো যে তারা যেটাই সিলেবাস রাখুক না কেন, সেটা পুরনো সিলেবাস হোক বা নতুন সিলেবাস হোক, যে কোনো একটা সিলেবাসে স্টিক করে থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বারবার করে যদি আমরা একবার এই সিলেবাস, একবার ওই সিলেবাস, একবার পুরনো, একবার নতুন, এগুলো বারবার করে যদি চেঞ্জ করা হয়, এতে প্রচন্ডভাবে স্টুডেন্টরা বিভ্রান্ত হয়, তারা নিজেরা বুঝে উঠতে পারে না যে তারা কিভাবে প্রিপারেশন নেবে এবং কোন পথে এগোবে। স্পেশালি টিচাররাও, ইভেন আমরাও তো যারা স্টুডেন্টদের পড়াচ্ছি আমাদেরও অসুবিধা হয়, বিকজ আমরাও একরকম একটা প্যাটার্ন ধরে ব্যাচ পড়ানো স্টার্ট করে দিয়েছি। হঠাৎ করে মাঝখান থেকে আবার যদি প্যাটার্নটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে স্টুডেন্টদেরও সমস্যা, টিচারদেরও পড়াতে সমস্যা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একটা সিলেবাসে, সেটা পুরনো হোক বা নতুন হোক, সেটাতে স্টিক করে থাকা উচিত এবং অফিসিয়ালি নোটিফিকেশন এনে জানানো উচিত যে এক্সাক্ট কোন মাসের কোন তারিখে কোন বছর থেকে তারা এটা লাগু করছে, কোন নোটিফিকেশন থেকে এটা লাগু হবে। এটা যদি কনফার্ম জানানো হয় পিএসসির তরফ থেকে, তবেই একমাত্র সেটা বোঝা সম্ভব এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে হতে হবে। শুধুমাত্র খবরের কাগজে একটা একটা বেরিয়ে গেলে সেটাকে কনফার্ম ধরে নিজের পড়াশোনার গতিবেগকে চেঞ্জ করে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, এবং সেটাকে শিওর ধরে বাকি সমস্ত কিছুকে নেগলেক্ট করাটাও শিওর, সেটাও বুদ্ধিমানের কাজ হবে না। তো যাই হোক, আর বেশি বড় করছি না, তোমরা যেটুকু জানতে চেয়েছিলে সেটুকু আমি ফার্স্ট বলে দিলাম। আর এরপরে আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমরা সিলেবাস কম্পারিজন করছিলাম। পার্ট 1 পার্ট 2 অলরেডি চলে এসছে। যে পিডিএফটার সিলেবাসের এই যে কম্পারিজনের যে পিডিএফটা, এটা দীক্ষা আইএস অ্যান্ড ডব্লিউবিসিএস একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে অলরেডি আপলোড করা হয়ে গেছে দুদিন আগে। তো যারা এখন অবধি দেখোনি, তারা টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারো। এছাড়া ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা ভিডিওটা স্টার্ট করব। তো এখানে আজকে যেটা আমরা আলোচনা করছি, জিএস পেপার 3 এবং জিএস পেপার 4 দুটোরই, ইউপিএসসিরও জিএস 3-4, ডব্লিউবিসিএস এরও জিএস 3-4। এখানে আমাদের এই পার্ট 3 কমপ্লিট হবে। এরপরে আমরা অপশনাল পেপার, যেটা অ্যানথ্রোপোলজি অপশনাল রয়েছে, ইউপিএসসির অ্যানথ্রোপোলজি অপশনাল, ডব্লিউবিসিএস এর অ্যানথ্রোপোলজি অপশনাল, সেটা আমার হাতে রয়েছে, বিকজ আমি অ্যানথ্রোপোলজি অপশনাল পড়িয়ে থাকি। বাকি অন্যান্য সাবজেক্ট যে অপশনাল পেপার রয়েছে, আমি আবারও বলছি, যদি কোনো অন্যান্য সাবজেক্টের অপশনাল পেপারের টিচাররা আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কোচিং এ এখন টিচার রিক্রুইট হচ্ছে, অন্যান্য অপশনাল সাবজেক্টের টিচার রাখা হবে এবং সেখানেরও ব্যাচ স্টার্ট হবে ফ্রম সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে। তো তারা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে। তো চলো স্টার্ট করছি আমরা। ফার্স্টেই আসছি আমরা, কি বলছে পেপার 4 জেনারেল স্টাডিজ পেপার 3। এই যে পেপার 4 মানে হচ্ছে জিএস পেপার 3, কত মার্কস? 250 মার্কস থাকছে। টেকনোলজি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা কিসের? ইউপিএসসি পেপারের কথা বলছি। আগে আমরা ইউপিএসসি জিএস 3 আলোচনা করবো, দেন আমরা ডব্লিউবিসিএস এর জিএস 3 তে চলে যাব। এরপরে আসবো আমরা এখানে ভেতরে ডিটেল টপিকে আসছি। প্রথম ডিটেল টপিকে কি বলছে? ইন্ডিয়ান ইকোনমি ইস্যুস রিলেটিং টু প্ল্যানিং, মোবিলাইজেশন অফ রিসোর্সেস, গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। মানে ইন্ডিয়ান ইকোনমির সাথে যে যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে 5 ইয়ার প্ল্যান রয়েছে, রিসোর্স মোবিলাইজেশন রয়েছে, গ্রোথ, ডেভেলপমেন্ট, দুটোর মধ্যে পার্থক্য কি, এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, এই কনসেপ্টগুলো রয়েছে। ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ইস্যুস অ্যারাইজিং ফ্রম ইট, এই টপিকগুলো অলরেডি আমরা লাস্ট ভিডিওতে, মানে হচ্ছে পেপার 2 এর যে আগে যে পার্ট 2 এর যে ভিডিওটা গেছে সিলেবাসের, সেখানে আলোচনা করেছিলাম। মনে করে দেখো যে এই টপিকগুলো, ইনক্লুসিভ গ্রোথ, ইন্ডিয়ান ইকোনমি প্ল্যানিং, যেটা অলরেডি ডব্লিউবিসিএস এর পেপার 2 তে অলরেডি চলে এসছে। জিএস পেপার 2 এর ডব্লিউবিসিএস এর জিএস পেপার 2 তে যেটা রয়েছে, সেটা ইউপিএসসি জিএস পেপার 3 তে রয়েছে। গভর্নমেন্ট বাজেটিং, ওটা ওখানে ছিল, এটা এখানে রয়েছে। এই যে মেজর ক্রপস, ক্রপিং প্যাটার্ন ইন ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি, ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশন সিস্টেম, স্টোরেজ, ট্রান্সপোর্ট, মার্কেটিং অফ এগ্রিকালচারাল প্রডিউস, ইস্যুস রিলেটিং টু কনস্ট্রেন্ট অ্যান্ড টেকনোলজি ইন এইড। এই টপিকটা কোথায় রয়েছে? এই টপিকটা ডব্লিউবিসিএস এর জিএস 1 এ রয়েছে, আর এটা ইউপিএসসি জিএস পেপার 3 তে রয়েছে। তো এটাই আমরা আগের দিনের ক্লাসে করছিলাম, মানে পেপার পার্ট 1 পার্ট 2 তে দেখছিলাম যে কোথায় কোথায় সিলেবাস সেম রাখা সত্ত্বেও কিভাবে পেপারগুলোকে ওভারল্যাপ করা হয়েছে বা পেপারগুলোকে চেঞ্জ করা হয়েছে, এটাটা এপাশে বা ওটাটা ওপাশে করা হয়েছে। এরপর ইস্যুস রিলেটেড টু ডিরেক্ট ইনডিরেক্ট ফার্ম সাবসিডিজ, মিনিমাম সাপোর্ট প্রাইস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, অবজেক্টিভস, ফাংশনিং, লিমিটেশনস, রিভ্যাম্পিং, ইস্যুস অফ বাফার স্টক, ফুড সিকিউরিটি, টেকনোলজি, মিশনস, ইকোনমিক্স অফ অ্যানিমাল রিয়ারিং। এই টপিকটাও ডব্লিউবিসিএস এর জিএস পেপার 1 এর মধ্যে আনা হয়েছে, জিওগ্রাফি পার্টের মধ্যে। বেসিক্যালি এগ্রিকালচার এগুলো জিওগ্রাফিরই অংশ, তো সেই হিসেবে এটা জিওগ্রাফিতে আনা হয়েছে। Food processing related industries in India, scope, significance, location, upstream and downstream requirements, supply chain management, এটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। ল্যান্ড রিফর্ম, সেম ভাবে ল্যান্ড রিফর্মস, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলো সবই আগে আলোচনা হয়ে গেছে পার্ট 1 পার্ট 2 তে, যেগুলো ডব্লিউবিসিএস এর জিএস 1-2 এর মধ্যে এগুলোকে অ্যাড করা হয়েছে। এফেক্টস অফ লিবারালাইজেশন অন দ্য ইন্ডিয়ান ইকোনমি, চেঞ্জেস ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড দেয়ার এফেক্টস অন দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এটা ডব্লিউবিসিএস এর জিএস পেপার 2 তে অ্যাড করা হয়েছে।
আর ল্যান্ড রিফর্মস ডব্লিউবিসিএস এর জিএস পেপার 1 এ অ্যাড করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, পোর্টস, রোডস, এয়ারপোর্টস, রেলওয়ে এটাও ডব্লিউবিসিএস এর জিএস পেপার 2 তে অ্যাড করা হয়েছে, জিএস পেপার 1 এ জিওগ্রাফির মধ্যে অ্যাড করা হয়েছে। তো বেসিক্যালি কি করা হয়েছে, ইকোনমিক জিওগ্রাফি যেটা, তো এটা ইকোনমিরই অংশ, তো কিছুটা এটা ইকোনমি পোর্শনে পড়ে, কিছুটা এগ্রিকালচার, কিছুটা জিওগ্রাফিতে পড়ে। তো বেসিক্যালি এগুলোকে আমরা ওভারল্যাপিং টপিক বলে থাকি, যেগুলো অনেকগুলো জিএস পেপারের সাথে ওভারল্যাপ করতে পারে। ইভেন এই যে ইনফ্রাস্ট্রাকচার, এটা ইকোনমির মধ্যেও যায়, এটা জিএস পেপার 3 ইকোনমিতেও যাবে, জিএস পেপার 2 এ হিউম্যান জিওগ্রাফির মধ্যেও যাবে। তো সেই হিসেবে ওনারা জিএস পেপার 2 এর মধ্যে নিয়ে নিয়েছে, তো এখানে দরকার নেই, মানে ওনাদের জিএস পেপার 1 এর মধ্যে, আর এখানে ইউপিএসসি জিএস পেপার 3 এর মধ্যে। ইনভেস্টমেন্ট মডেলস এটাও ইকোনমির মধ্যে যাচ্ছে। এইবার আসছে সায়েন্স অ্যান্ড টেক, জিএস পেপার 3 এর মধ্যে মেজর পোর্শনস থাকছে ইকোনমির পরে, দ্যাট ইজ হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যান্ড দেয়ার এফেক্টস ইন এভরিডে লাইফ, এটা এর আগে ডব্লিউবিসিএস এ অ্যাড হয়নি, ডব্লিউবিসিএস এর পরের পেপারে মানে জিএস 3 তে অ্যাড হচ্ছে। অ্যাচিভমেন্ট অফ ইন্ডিয়ানস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ানাইজেশনস অফ টেকনোলজি অ্যান্ড ডেভেলপিং নিউ টেকনোলজি, ঠিক আছে। সো এখানেও নতুন টেকনোলজি বা স্পেশালি হচ্ছে এখানে টেকনোলজিক্যাল পোর্শন, এখানে কিন্তু বেসিক জেনারেল সায়েন্স আসছে না, এখানে আসে হচ্ছে ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, আইটি অ্যান্ড কম্পিউটার্স, রোবোটিক্স, তারপরে হচ্ছে আইপিআর, এমার্জিং টেকনোলজি যেগুলো রয়েছে, তারপর হচ্ছে পেটেন্ট রয়েছে, আরো এই ধরনের টপিকগুলো এখানে অ্যাড হয়ে থাকে। এরপর আসে হচ্ছে awareness in the field of IT, space, computer, robotics, nanotechnology, biotechnology, issues relating to the intellectual property right, IPR, যেগুলো বলছিলাম একটু আগে। তো এই ধরনের যে টেকনোলজি রিলেটেড যে আপডেট গুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেগুলো আমাদেরকে দেখতে হবে। এই অবধি গেল হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে পড়ছে কিসের, ইউপিএসসি মেন্স এর জিএস পেপার 3 তে। এরপর আসে এনভায়রনমেন্ট, যেটা অলরেডি ডব্লিউবিসিএস জিএস পেপার 1 এ অ্যাড করে দিয়েছে জিওগ্রাফির সাথে। যখন ফিজিক্যাল জিওগ্রাফি ছিল আমরা পড়েছিলাম, পার্ট 1 ভিডিওটাতে দেখেছি যে, সরি পার্ট 2 তে আমরা দেখেছি যে যেখানে দেখলাম যে তার সাথে কিনা এনভায়রনমেন্টকেও অ্যাড করা হয়েছে। কি কি, কনজারভেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তো এটা অলরেডি অ্যাডেড হয়ে গেছে কোথায়, ডব্লিউবিসিএস এর জিএস 1 এ। ডিজাস্টার ম্যানেজমেন্ট এটাও অ্যাড হয়ে গেছে কোথায়, ডব্লিউবিসিএস এর জিএস 1 এ, এটাও জিএস 1 এ অ্যাড হয়ে গেছে। লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম, এই টপিকটা কিসের, ইন্টারনাল সিকিউরিটির মধ্যে পড়ে। এই অবধি, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অবধি এটা হচ্ছে ইভিএস, এনভায়রনমেন্ট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। আর এইখান থেকে আসছে হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি। ইন্টারনাল সিকিউরিটি যেটা আমরা অলরেডি দেখলাম আগের দিন কোথায় অ্যাড হয়েছে, ডব্লিউবিসিএস এর জিএস পেপার 2 তে অ্যাড হয়ে গেছে। তো এটা আমাদের কোথায় রয়েছে, ইউপিএসসি তে জিএস পেপার 3 তে রয়েছে। কি বলছে, লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম, কিভাবে এক্সট্রিমিজম ছড়াচ্ছে এবং তার ডেভেলপমেন্ট। রোল অফ এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স ইন ক্রিয়েটিং চ্যালেঞ্জেস ইন ইন্টারনাল সিকিউরিটি, সেম ভাবে এই টপিকটা দেওয়া রয়েছে জিএস পেপার 2 তে। চ্যালেঞ্জেস টু ইন্টারনাল সিকিউরিটি থ্রু দ্য কমিউনিকেশন নেটওয়ার্ক, রোল অফ মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন ইন্টারনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস, বেসিক্স অফ সাইবার সিকিউরিটি, মানি লন্ডারিং, ইটস প্রিভেনশন। এই টপিকটা এখন অব্দি অ্যাড হয়নি, এই টপিকটা হয়তো পরে জিএস পেপার 4 এ অ্যাড হয়েছে যতদূর মনে পড়ছে। এই টপিকটা এখন অব্দি অ্যাড হয়নি, জিএস পেপার 2 এর মধ্যে এটা অ্যাড হয়েছে, জিএস 2 এর মধ্যে এটা অ্যাড হয়েছে, জিএস 2 এর মধ্যে এটা অ্যাড হয়েছে। কি কি, এই যে রোল অফ এক্সটার্নাল স্টেট, নন স্টেট আর সিকিউরিটি চ্যালেঞ্জেস অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট ইন বর্ডার এরিয়াস, লিঙ্কেজেস অফ অর্গানাইজড ক্রাইম অ্যান্ড উইথ টেরোরিজম, এই দুটো পোর্শন জিএস পেপার 2 তে অ্যাড হয়েছে। আর যতদূর মনে পড়ছে আমার, লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট অফ এক্সট্রিমিজম অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস অফ ইন্টারনাল সিকিউরিটি, এই দুটো খুব সম্ভবত জিএস পেপার 4 এ অ্যাড হয়েছে, সেটা আমরা একটু বাদেই দেখবো। এরপর আসে ভেরিয়াস সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড এজেন্সিজ অ্যান্ড দেয়ার ম্যান্ডেটস, সিকিউরিটি ফোর্স এবং এজেন্সিরা কিভাবে ওয়ার্ক করছে, তো সেটা এখানে এসে ইন্টারনাল সিকিউরিটি কমপ্লিট হচ্ছে এবং জিএস পেপার 3 সিলেবাসও কমপ্লিট হচ্ছে। সো ওভারঅল যদি আমরা দেখি ব্রডলি, তাহলে ইউপিএসসি জিএস পেপার 3 তে কি কি রয়েছে, ইকোনমি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, ইকোনমির মধ্যে এগ্রিকালচার অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে, এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট একসাথে রয়েছে এবং ইন্টারনাল সিকিউরিটি রয়েছে। সো যদি এটাকে আমরা পার্ট বাই পার্ট ভাগ করি, তাহলে কি রয়েছে, একটা কোর ইকোনমি রয়েছে, একটা এগ্রিকালচার রিলেটেড ইকোনমি রয়েছে, একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, একটা এনভায়রনমেন্ট রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, ইন্টারনাল সিকিউরিটি রয়েছে। ব্রডলি দেখতে গেলে 3টে পোর্শন, পার্ট ওয়াইজ দেখতে গেলে 5টা পোর্শন। সো এইটা হচ্ছে কোথাকার, ইউপিএসসির জিএস পেপার 3 সিলেবাস। এইবার আসবো আমরা ডব্লিউবিসিএস এর জিএস পেপার 3 সিলেবাসে চলে আসবো। এটা যে পাশে যেটা রয়েছে এটা ডব্লিউবিসিএস এর, জাস্ট আ সেকেন্ড, এগুলো এটা খুব সম্ভবত ডব্লিউবিসিএস এর জিএস পেপার, এই অবধি জিএস পেপার 2, এগুলো আমাদের লাস্ট ভিডিওতে আলোচনা হয়ে গেছে। এইখান থেকে স্টার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 3, দেখো জিএস পেপার 3 250 মার্কস, ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া। এখানে কত থাকছে, এখানে ইন্ডিয়ান সোসাইটি কেন, বিকজ এখানে অলরেডি ইন্ডিয়ান ইকোনমি জিএস পেপার 2 এর মধ্যে অ্যাডেড হয়ে গেছে। সো এখানে ডবল করে আবার ইকোনমি দেবে না, বাট সোসাইটি যেটা ইউপিএসসি জিএস পেপার 1 এ ছিল সেটা কিন্তু আগে থাকতে অ্যাড করা হয়নি। সো সেটা ডব্লিউবিসিএস এর জিএস পেপার 3 তে অ্যাড হচ্ছে। কি অ্যাড হচ্ছে, টেকনোলজির সাথে সোসাইটি অ্যাড হচ্ছে। গ্রুপ এ তে 150 নাম্বার থাকবে, গ্রুপ বি তে 100 নাম্বার থাকবে, দুটো গ্রুপ রয়েছে।
এইবার আসছে দেখো গ্রুপ এ। গ্রুপ এ তে কি বলছে, স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। কোথা থেকে? ইউপিএসসি জিএস 1 থেকে। women empowerment, role of women organization, population and associated issues, poverty, developmental issues, urbanization and their problem and remedies, এটাও কোথা থেকে? ইউপিএসসি জিএস পেপার 1 থেকে, যেটা আমরা পার্ট 2 ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। যারা এখন অবধি দেখোনি দেখে নিতে পারো, কারণ পার্ট 2 না দেখে পার্ট 3টা দেখলে অসুবিধা হবে বুঝতে। সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, কমিউনালিজম, রিজনালিজম, সেকুলারিজম কোথায় রয়েছে? ইউপিএসসি জিএস পেপার 1 এ রয়েছে। এফেক্টস অফ গ্লোবালাইজেশন অন ইন্ডিয়ান সোসাইটি কোথায় রয়েছে? ইউপিএসসি জিএস পেপার 1 এ রয়েছে। Role of NGO, SHG, various groups, associations, donors, charities, institutional and other stakeholders in the development process, which is very very important. কোথায় রয়েছে? জিএস পেপার 2 তে রয়েছে। কোথাকার? ইউপিএসসি জিএস পেপার 2 তে রয়েছে। ঠিক আছে, সো এটা কিন্তু ডব্লিউবিসিএস এ কোথায় আসলো? জিএস পেপার 3 তে আসলো। তো সিলেবাস সেম রয়েছে, বাট ওভারল্যাপ হয়েছে, এটার থেকে এখানে এসছে। এরপর আসছে লিঙ্কেজেস বিটুইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম, যেটা একটু আগে আমি বলছিলাম। এই লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট অফ এক্সট্রিমিজম, এটা দেখো টোটাল একটা জিনিস ভালো করে বোঝে। ইউপিএসসিতে ইন্টারনাল সিকিউরিটিতে টোটাল 4টে টপিক আছে, যার ভেতর দুটো টপিক ইউপিএসসিতে ডব্লিউবিসিএস এ পেপার 2 তে দিয়েছে, আর দুটো টপিক পেপার 3 তে দিয়েছে। এই যে দেখো, লিঙ্কেজেস বিটুইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেড অফ এক্সট্রিমিজম, রোল অফ মিডিয়া অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইন ইন্টারনাল সিকিউরিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড বেসিক্স অফ সাইবার সিকিউরিটি, মানি লন্ডারিং অ্যান্ড ইটস প্রিভেনশন। দেখেছো এই যে দুটো টপিক, এই দুটো টপিক এছাড়া আগে যে দুটো আমরা আলোচনা করে আসলাম, এই যে এখানটাতে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দরকার হলে উপরে। এই যে দেখো, এই যে রোল অফ লিঙ্কেজেস বিটুইন ডেভেলপমেন্ট আর চ্যালেঞ্জেস টু ইন্টারনাল সিকিউরিটি, এই দুটো চলে আসলো কোথায়? জিএস পেপার 3 এর মধ্যে। আর 2 এর মধ্যে কোন দুটো পেয়েছিলাম? রোল অফ এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট, আর একটা হচ্ছে সিকিউরিটি চ্যালেঞ্জেস অফ বর্ডার এরিয়া। তো এই দুটো জিএস পেপার 2 তে দিয়ে দিয়েছে। সো 4টে ইন্টারনাল সিকিউরিটির টপিককে কি করা হয়েছে? দুটো জিএস 2 তে, দুটো জিএস 3 তে, এভাবে করে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, এরপর আসবো আমরা গ্রুপ বি। গ্রুপ বি তে কি বলছে? গ্রুপ বি থেকে 100 নাম্বার, প্রথম গ্রুপ এ থেকে 150 নাম্বার থাকছে। দেখো এখানে একটুখানি ডিফারেন্স রয়েছে, আগের পেপার 1 আর 2 এর ক্ষেত্রে 125 করে ভাগ ছিল। গ্রুপ এ থেকে 125 নাম্বার, গ্রুপ বি থেকে 125 নাম্বার। বাট এইবারে দেখো কি করেছে, এইবারে গ্রুপ এ থেকে 150 নাম্বার, গ্রুপ বি থেকে 100 নাম্বার। কি বলছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড এভরিডে এফেক্টস ইন এভরিডে লাইফ, সেম ভাবে জিএস 3 তে রয়েছে ইউপিএসসি তে। Achievement of Indians in the science and technology, Indianization of technology and developing new technology, এটাও জিএস 3 তেই রয়েছে, সেম এখানেও তাই রয়েছে। Awareness in the field of IT, space, computer, robotics, artificial intelligence, nanotechnology, biotechnology, issues relating to the intellectual property right, একদম সেম ভাবে এটাও জিএস পেপার 3 তে রয়েছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, দুটো, 3টে টপিক রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এইবার এখানে একবার দেখে নেবো আমরা ইউপিএসসি থেকে। ইউপিএসসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি টপিক রয়েছে টোটাল তোমাদের। ফার্স্ট এই যে এখানে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়ানস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যাভিয়ারনেস ইন দ্য ফিল্ড অফ আইটি অ্যান্ড স্পেস। তো সেম টপিক এখানেও রয়েছে, খুব একটা কিছু ডিফারেন্স নেই। ওখানেও যা 3টে রয়েছে এখানেও সেই 3টে রয়েছে, ওখানেও জিএস 3 তে রয়েছে, এখানেও জিএস 3 তে রয়েছে। এইবার চলে আসবো এখানে, দেখো জিএস পেপার 3 সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। এইবার চলে আসবো জিএস পেপার 4 এর সিলেবাস। কোথায় যাবো সেটা আগে আমরা ইউপিএসসিটা বুঝবো। সেম সিলেবাসই আছে, সামান্য একটু এদিক ওদিক ডব্লিউবিসিএস এ নতুন অ্যাড হয়েছে। দেখো জিএস পেপার, এটা হচ্ছে পেপার 5 জেনারেল স্টাডিজ, পেপার 4 এটা কত? 250 মার্কস, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড। এইবার এখানে কি বলছে, এই পেপারটাতে যেটা থাকে, দিস পেপার উইল ইনক্লুড কোশ্চেন টু দ্য টেস্ট দ্য ক্যান্ডিডেটস অ্যাটিটিউড, approach to the issues relating to integrity, probity in public life and his problem solving approach to various issues and conflict faced by him in dealing with the society. Questions may utilize the case study approach to determine this aspect. এইখানে কি করা হয় একটু সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। ইউপিএসসির ক্ষেত্রে এখানে আপনার 130 নাম্বার, 130 নাম্বারের হচ্ছে কোশ্চেন থাকে, থিওরি কোশ্চেন থাকে, আর 120 নাম্বার থাকে কেস স্টাডি। এই 120 নাম্বারে হচ্ছে 6টা কেস স্টাডি থাকে, এক একটা কেস স্টাডিতে 20 নাম্বার করে মার্কস থাকে, যেখানে আমাদেরকে 250 ওয়ার্ডসে কেস স্টাডিগুলোকে এক্সপ্লেন করতে হয়। মানে কি? মানে হচ্ছে আমাদের সিচুয়েশন দেওয়া হয়, 6টা সিচুয়েশন দেওয়া হবে যে তুমি অমুক জায়গায় অমুক পদে অ্যাপয়েন্টেড রয়েছো, তো সেই সময় তোমাকে এই এই প্রবলেম ফেস করতে হচ্ছে, এই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো সেই সময় তুমি কি কি কোর্স অফ অ্যাকশন চুজ করবে, কে কে স্টেক হোল্ডার হতে পারে এই কেসটার ভেতরে, কোন কোর্স অফ অ্যাকশনে কি কি প্রোজ অ্যান্ড কনস রয়েছে, মেরিট ডিমেরিটস রয়েছে, এইভাবে করে আমাদেরকে প্রত্যেকটা অ্যানালাইজ করতে হয়। যেটা তোমরা আমার যারা এথিক্সের ক্লাস করেছো অলরেডি, এর আগে 111 টাকায় আমাদের একটা এথিক্সের ক্র্যাশ কোর্স হয়েছিল, সেখানে যারা ক্লাস করেছো অলরেডি জানো। আর যারা জানো না তারা কিছু ডেমো ক্লাস ইউটিউব থেকে দেখে নিতে পারো, আমাদের কিছু ক্লাস অলরেডি প্লে লিস্টে দেওয়া আছে, জিএস পেপার 4 এর প্লে লিস্টে।
ওকে, এরপরে আসবো হচ্ছে, এবং এছাড়া যেটা থিওরি পোর্শন থাকে সেখান থেকে তোমাদের অ্যাটিটিউড, তোমাদের মেন্টালিটি এগুলোকে চেক করা হবে। আর যেটাতে তোমরা কতটা এথিক্যাল, মরাল বা নৈতিকতা, যেটা আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা একজন সিভিল সার্ভেন্টের ক্ষেত্রে, যে আগে সবার আগে নৈতিক ব্যক্তি হতে হবে, না হলে কি হবে, দেশ করাপ্টেড লোকের হাতে চলে যাবে, এবং দেশ করাপ্টেড লোকের হাতে গেলে সেই দেশের কি অবস্থা, কতটা খারাপ হতে পারে, সেটা অবশ্যই আমরা আমাদের বর্তমান সিচুয়েশন থেকেও দেখতে পাই অনেক জায়গাতে। তো সুতরাং আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে, আমাদেরকে প্রথমেই যেটা আমাদের কাজ, সেটা একজন নৈতিক সিভিল সার্ভেন্ট হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি কি সিলেবাস বলছে দেখো, দ্য ফলোইং ব্রড এরিয়াস উইল বি কভার্ড। কি কি এরিয়া কভার করা হবে? এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, এসেন্স, ডিটারমিনেন্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এথিক্স ইন হিউম্যান অ্যাকশনস, ডাইমেনশনস অফ এথিক্স, এথিক্স ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক রিলেশনশিপস। এগুলোর ওপর ডেডিকেটেডলি আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস দেওয়া রয়েছে, যারা এখনো দেখোনি দেখে নিতে পারো। যেমন এই ফার্স্ট টপিকটাই অ্যাজ আ ডেমো হিসেবে আমাদের চ্যানেলে অলরেডি ক্লাস এর আগেই করানো আছে, তো সেখান থেকে একবার দেখে নিও। Human values, lessons from the lives and teachings of the great leaders, reformers, administrator, role of family, society, educational institution, including inculcating values. কি বলছে? হিউম্যান ভ্যালুস কে আমরা কিভাবে অ্যাড অন করতে পারি, কোথা থেকে, স্কুল থেকে, সোসাইটি থেকে, বাবা মায়ের থেকে, পরিবারের থেকে, সমাজ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। 3 নম্বরে কি বলছে? অ্যাটিটিউড, content, structure, function and its influence and relation with the thought and behavior, moral and political attitude, social influence and persuasions. তো এখানে আমাদের অ্যাটিটিউড কি রকম থাকবে, আমরা কিভাবে কন্টেন্ট, অ্যাটিটিউড কি দিয়ে তৈরি হয়, তার গঠন কেমন হয়, তার কাজ কি, সে কিভাবে তার বাকিদের সাথে কিভাবে সে কাজ করে থাকে, অন্য বিহেভিয়ারের সাথে অ্যাটিটিউডের কি সম্পর্ক, সেগুলো। এরপর আসে কি অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুস ফর সিভিল সার্ভিস, ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি, নন পার্টিসানশিপ, অবজেক্টিভিটি, ডেডিকেশন টু পাবলিক সার্ভিস, empathy, tolerance, compassion towards the weaker sections. So এগুলো আসছে অ্যাপটিটিউড এবং ফাউন্ডেশনাল ভ্যালুস ফর দ্য সিভিল সার্ভিস। এইটা হচ্ছে মেন হেডিং বা টপিক। তার ভেতরে ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি, এখানে বেশ কিছু টার্মস আসছে, যে টার্মগুলোকে আমাদেরকে এক্সপ্লেন করতে জানতে হয়, বা এগুলোকে কিভাবে লিখবো তার ডেফিনেশনসটা জানতে হয়। এগুলো 5 মার্কসের কোশ্চেনের মধ্যে এসে থাকে। এরপর আসে ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্ট অ্যান্ড দেয়ার ইউটিলিটিস, অ্যাপ্লিকেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স। তো ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা কিভাবে, এর সাথে ইমোশনাল কোশেন্টের কি পার্থক্য থাকে, ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষকে, একজন সিভিল সার্ভেন্টকে কিভাবে আলাদা করে তোলে, এর কনসেপ্টটা কি আছে, এটাকে কিভাবে কাজ করানো যায় এটা দিয়ে, এর অ্যাপ্লিকেবিলিটি কি আছে, সেগুলো আমরা দেখবো। 6 নম্বরে আসছে কি কন্ট্রিবিউশন অফ মরাল থিঙ্কার অ্যান্ড ফিলোসফার ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। তো এখানে আমরা বিশ্বের এবং গোটা ভারতবর্ষের যা যা ফিলোসফার্স রয়েছে, ওয়েস্টার্ন ফিলোসফার এবং ইন্ডিয়ান ফিলোসফার, মরাল থিঙ্কার্স, যার ভেতর স্বামী বিবেকানন্দ রয়েছে, রাজা রামমোহন রায় রয়েছে, এছাড়া সমস্ত ধর্মের যে ফিলোসফি, ডিফারেন্ট ফিলোসফিজ রয়েছে, সেই সমস্ত ধর্মের ফিলোসফিস গুলো আমরা দেখবো। এছাড়া নেলসন ম্যান্ডেলা রয়েছে, কার্ল মার্কস রয়েছে, লকি রয়েছে, রুসো রয়েছে, এরকম অনেক আমাদের ফিলোসফার্স রয়েছে যাদেরকে আমাদেরকে পড়তে হবে। এরপর আসে 7 নম্বর পয়েন্ট, পাবলিক অর সিভিল সার্ভিস ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, স্টেটাস অ্যান্ড প্রবলেম, ethical concerns and dilemmas in the government and the private institutions, laws, rules and regulations, conscience as a source of ethical guidance, accountability and ethical governance, strengthening of the ethical and moral values in the governance, ethical issues in internal relations and funding, corporate governance. তো এখানে মেন যে টপিকটা রয়েছে, টপিকটার মেন নাম হচ্ছে পাবলিক সার্ভিস বা সিভিল সার্ভিস ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। যেটা তোমাদেরকে মেন কাজের সময় যেটা মাথায় রাখতে হবে, যে কি কি বিং আ সিভিল সার্ভেন্ট বা বিং আ অ্যাডমিনিস্ট্রেটর আমাদেরকে কি কি কাজ করতে হয়, এবং তার কি কি দায়িত্ব রয়েছে, কি কি লস, রুলস, রেগুলেশনস রয়েছে। প্রাইভেট ইনস্টিটিউশনেও যদি কেউ জব করে তাদের কি কি এথিক্স থাকে, একটা কর্পোরেট এথিক্স হয়ে থাকে, কর্পোরেট গভর্নেন্সে ডিফারেন্ট মরালিটিস বা এথিক্স থাকে, সেগুলো আমাদেরকে এখান থেকে পড়তে হবে। এরপর 8 নাম্বার টপিক আসছে প্রবিটি ইন গভর্নেন্স। কি বলছে? কনসেপ্ট অফ পাবলিক সার্ভিস, ফিলোসফিক্যাল বেসিস অফ গভর্নেন্স অ্যান্ড প্রবিটি, ইনফরমেশন শেয়ারিং অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন গভর্নমেন্ট, right to information, codes of ethics, codes of conduct, citizens charter, work culture, quality of the service delivery, utilization of the public funds and challenges of the corruption. So এখানে কি রয়েছে? প্রবিটি ইন গভর্নেন্স, গভর্নেন্সের স্বচ্ছতার কথা বলা হচ্ছে, যেখানে পাবলিক সার্ভিস কি জিনিস, ফিলোসফিক্যাল বেসিস কি আছে, ইনফরমেশন শেয়ারিং কিভাবে হয়, আইটি কি রয়েছে, মানে যেটাকে আমরা ট্রান্সপারেন্সির ক্ষেত্রে ইউজ করে থাকি, রাইট টু ইনফরমেশন, আরটিআই অ্যাক্ট রয়েছে, কোড অফ এথিক্স, কোড অফ কন্ডাক্ট, এগুলোকে আমরা এখানে পড়বো। আর লাস্ট টপিক দ্যাট ইজ হচ্ছে কেস স্টাডিজ অন অ্যাবভ ইস্যুস। তো এই যে এই অবধি 8টা টপিক অবধি যেগুলো আমরা দেখলাম, এখান থেকে কত মার্কস আসে? 130 মার্কস আসে। আর লাস্টে যে কেস স্টাডিজ থাকে সেখান থেকে কত? 120 মার্কস আসে। এই কেস স্টাডিজের উপর অবশ্যই আমাদের চ্যানেলে কিছু ভিডিও অলরেডি আপলোডেড আছে, ডোন্ট ওয়ারি। আমরা এরপরেও ভবিষ্যতে আরো ডিটেলে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব, এবং কেস স্টাডিজও অবশ্যই আলাদা করে আলোচনা করব। যেগুলো আমাদের পেইড ব্যাচে এতদিন হয়েছে, সেগুলো আস্তে আস্তে পেইড ব্যাচের সাথে সাথে তোমাদের ইউটিউবেও ফ্রি ক্লাসের মাধ্যমে অনেকটা পরিমাণে হেল্প করা হবে বা দেওয়া হবে ক্লাস।
এরপরে আসবো আমরা চলে আসবো WBCS এর জিএস পেপার 4 এর ক্ষেত্রে। তো এইখানে দেখবো WBCS এর জিএস পেপার 4 কি বলছে। এই যে জেনারেল স্টাডিজ পেপার 4, যেটা 250 মার্কস, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এখানে কি হচ্ছে, গ্রুপ এ থেকে 150 মার্কস থাকছে, গ্রুপ বি থেকে 100 মার্কস থাকছে। সো গ্রুপ এ হচ্ছে এখানে ওই যে টপিকগুলো এতক্ষণ আলোচনা করলাম ওই সেম টপিক অলমোস্ট, আর গ্রুপ বি হচ্ছে কেস স্টাডি। তো যেটা ইউপিএসসির ক্ষেত্রে কেস স্টাডিতে কত 120 মার্কস আছে, সেটা WBCS এর ক্ষেত্রে কত করলো, 100 নাম্বার করছে। প্রথম টপিকে কি বলছে, রোল অফ সিভিল সার্ভিস ইন আ ডেমোক্রেসি। তো এই টপিকটা অ্যাকচুয়ালি জিএস পেপার 2 এর মধ্যেও যায়, জিএস পেপার 4 এর মধ্যেও যায়, এটা এখানে জিএস পেপার 4 এ দিয়েছে। এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, এই যেটা দেখো ইউপিএসসির ক্ষেত্রে এটা স্টার্ট হচ্ছিল কোথা থেকে, ইউপিএসসির এটা 1 নাম্বার পয়েন্টে ছিল, সেটা এখানে 2 নাম্বার পয়েন্টে এসছে। এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, এসেন্স, ডিটারমিনেন্টস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ এথিক্স ইন দ্য হিউম্যান অ্যাকশনস, ডাইমেনশনস অফ এথিক্স, এথিক্স ইন প্রাইভেট অ্যান্ড পাবলিক রিলেশনশিপস। তারপর রয়েছে হিউম্যান ভ্যালুজ, একই সাথে হিউম্যান ভ্যালুজ, লেসেন্স ফ্রম দ্য লাইভস অ্যান্ড টিচিংস অফ গ্রেট লিডার্স, রিফর্মার্স, অ্যাডমিনিস্ট্রেটর, রোল অফ ফ্যামিলি, সোসাইটি, এডুকেশনাল ইনস্টিটিউশনস, ইনকালকেটিং ভ্যালুজ। দেখো খেয়াল করো, এই 2 নাম্বার পয়েন্টের মধ্যে যেগুলো রয়েছে এখানে 3টে পয়েন্ট মিলিয়ে সেটা রয়েছে। এই যে ইউপিএসসি সিলেবাসের যে পয়েন্টগুলো রয়েছে দেখো এখানে অনেকটা মেলানো। এই যে 1 নাম্বার পয়েন্টে রয়েছে পাবলিক রিলেশনশিপ, হিউম্যান ভ্যালুজ, লেসেন ফ্রম দ্য গ্রেট, ইনকালকেটিং ভ্যালুজ। এখানে 1 আর 2 মিলিয়ে এখানে 2 নাম্বার হয়েছে, ঠিক আছে। এখানে 1 আর 2 মিলে আমরা কি পাচ্ছি, এখানে 2 নাম্বার পাচ্ছি। এরপরে দেখো ওখানে 3 নাম্বারও, এখানে 3 নাম্বার। অ্যাটিটিউড, কন্টেন্ট, স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স, রিলেশন টু থট অ্যান্ড বিহেভিয়ার, মরাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাটিটিউড, সোশ্যাল ইনফ্লুয়েন্স, পারসুয়েশনস। তো এটা আসছে ওখানেরও 3 নাম্বার পয়েন্টে, এখানেও 3 নাম্বার পয়েন্টে। এরপর 4 নাম্বারে আসছে অ্যাপটিটিউড অ্যান্ড ফাউন্ডেশনাল ভ্যালুজ ফর সিভিল সার্ভিস। সেম ভাবে ওখানেও আছে ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি, নন পার্টিসানশিপ, অবজেক্টিভিটি, ডেডিকেশন টু পাবলিক সার্ভিস, এমপ্যাথি, টলারেন্স, কম্প্যাশন টুয়ার্ডস উইকার সেকশন। সেম অ্যাজ ইট ইজ ওখানেও জিএস পেপার 4 এ রয়েছে, এখানেও জিএস পেপার 4 এ রয়েছে। 5 নম্বরে কি বলছে, ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্ট অ্যান্ড দেয়ার ইউটিলিটিস, অ্যাপ্লিকেশন ইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স। সেম ভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স ওখানে আছে, অ্যাজ ইট ইজ সেম ভাবে এখানেও আছে। 6 নম্বরও সেম, কন্ট্রিবিউশন অফ দ্য মোরাল থিঙ্কার, ফিলোসফার, সোশ্যাল রিফর্মার ইন দ্য ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। এইটা খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আলাদা করে ওয়েস্ট বেঙ্গলের কিছু দেয়নি। অন্যান্য পেপারে আমরা দেখছিলাম ইন্ডিয়া ওয়ার্ল্ডের সাথে সাথে কিছু কিছু জায়গাতেও ওয়েস্ট বেঙ্গলও অ্যাড করছিল। সো এখানে স্পেশাল এমফাসাইজ শুধুমাত্র আমাদের ইন্ডিয়া আর ওয়ার্ল্ডের উপর রাখলেই হয়ে যাচ্ছে। এরপরে 7 নম্বর পয়েন্টে কি বলছে, পাবলিক সার্ভিস অর সিভিল সার্ভিস ভ্যালুজ অ্যান্ড এথিক্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন and status, problems, ethical concern, dilemmas in government and private institution, laws, rules, regulation, concise as a source of ethical guidance, accountability and ethical governance, strengthening of ethical and moral values in the governance, ethical issues in international relations and funding corporate governance। তো এইখানে যে টোটাল জিনিসটা দিয়েছে অ্যাজ ইট ইজ ভাবে ওখানেও কিন্তু সেম ভাবে রয়েছে। এরপর দেখো সেম ওখানেরও 8 নাম্বার পয়েন্ট, প্রবিটি ইন গভর্নেন্স, কনসেপ্ট অফ পাবলিক সার্ভিস, ফিলোসফিক্যাল বেসিস অফ গভর্নেন্স, প্রবিটি, information sharing, transparency in government, right to information, code of ethics, code of conduct, citizens charter, work culture, quality of service delivery, utilization of public funds, challenge of corruption। তো যারা একদম নতুন তাদের কাছে হয়তো বিষয়গুলো খুব কঠিন বলে মনে হচ্ছে, বিষয়গুলো খুবই সহজ। যখন তোমরা ক্লাস করবে তখন এমনি দেখতে পাবে এগুলো এমন কিছু কঠিন বিষয় না, এবং প্রত্যেকটা টপিকে 2-3টে করে পেজ, অ্যাটলিস্ট 3 মানে মোটামুটি 300টা ওয়ার্ড, 300 থেকে 350 ওয়ার্ডের যদি পার টপিক আমরা নোট বানিয়ে নিই এবং সেটাকেই বারবার করে রিভিশন করি, ওর মধ্যে থেকেই কোশ্চেন আসে, ওর বাইরে সেরকম ভাবে থিওরি পোর্শনে বাইরের কোশ্চেন সেরকম আসে না। হ্যাঁ, কেস স্টাডিজটা অবশ্যই আমাদের নিজেদের হাতে থাকে, কারণ কেস স্টাডিজ একদম কমন কেস স্টাডিজ আসবে এরকমটা নয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই সলভ করবো, করে একটা আইডিয়া নিয়ে নেবো কেস স্টাডিজের জন্য। এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, ইউপিএসসি তে এইখানে এসে জিএস পেপার 4 এর সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, বাট ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কি হচ্ছে তা হচ্ছে না। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে জিএস পেপার 2 তে যে গভর্নেন্স সেকশনসটা ছিল, যেটা তারা জিএস 2 তে অ্যাড করেনি, সেইটাকে তারা কি করেছে এখানে জিএস পেপার 4 এর সাথে অ্যাড অন করে দিয়েছে। কি করেছে, ই গভর্নেন্স, অ্যাপ্লিকেশন, মডেলস, সাকসেস, লিমিটেশনস এন্ড পটেনশিয়ালস, এই টপিকটাকেও তারা অ্যাড অন করে দিয়েছে। এইবার এই যে ই গভর্নেন্স যে টপিকটা, এটা অ্যাকচুয়ালি জিএস পেপার 4 এর মধ্যেও পড়ে, এটা জিএস পেপার 2 এর মধ্যেও পড়ে। জিএস পেপার 2 তে গভর্নেন্স আছে, সেখানে অটোমেটিক ইলেকট্রনিক গভর্নেন্স চলে আসে, আর জিএস পেপার 4 এ যেহেতু এথিক্স রয়েছে আর ইলেকট্রনিক গভর্নেন্স এর মধ্যে করাপশন যাতে না আসে, সেটা যাতে এথিক্যাল ওয়েতে চলে, তো সেখানেও আসে। তো সুতরাং এই টপিকটা একটা কাইন্ড অফ বলতে পারো এক্সট্রা এডিশন, যেটা ইউপিএসসি জিএস পেপার 4 এ নেই, বাট ডব্লিউবিসিএস এর জিএস পেপার 4 এ রয়েছে, ঠিক আছে। সো এইখানে আমাদের কি হচ্ছে, সিলেবাস কমপ্লিট হচ্ছে। আর লাস্টে গ্রুপ বি রয়েছে, কেস স্টাডিজ অন অ্যাভাব ইস্যু, সেম ভাবে ওখানেও যা রয়েছে এখানেও তাই, শুধুমাত্র ওখানে কেস স্টাডিজের জন্য 120 নাম্বার, এখানে কেস স্টাডিজের জন্য আমাদের 100 নাম্বার দেওয়া হচ্ছে।
সো এইখানে আমরা ইউপিএসসি এবং ডব্লিউবিসিএস এর জিএস পেপার 3 এবং জিএস পেপার 4 দুটোরই জিএস পেপার 3 জিএস পেপার 4 এর সিলেবাস কম্পারিজন করলাম, অ্যানালিসিস করলাম। তো এইখানে আমাদের এই পার্ট 3টা কমপ্লিট করব, বিকজ এরপরে তোমাদের জিএস এর আর কোনো সিলেবাস নেই। এরপর যেটা রয়েছে সেটা অপশনাল পেপারের সিলেবাস আছে, আর অপশনাল পেপারের জন্য অ্যানথ্রোপোলজি অপশনাল আমি অবশ্যই করাচ্ছি। এরপরে যে ভিডিওটা আসবে অবশ্যই অ্যানথ্রোপোলজি অপশনালের সিলেবাসকে আমরা অ্যানালিসিস করব উইথ ডব্লিউবিসিএস এর সিলেবাস অ্যান্ড ইউপিএসসি সিলেবাস, এবং আমার যতটুকু ধারণা সেটা অনেকটা বড় হয়ে যাবে। সো দ্যাট মিনস আমাদেরকে দুটো পার্টে করতে হবে, কারণ সিলেবাসটা অনেকটাই বড় আছে, কমনও আছে কিছুটা, আবার কিছুটা ডব্লিউবিসিএস একটু বেশিও আছে। তো সেক্ষেত্রে ওটা আমাদের পার্ট 4 বা আলাদা অ্যানথ্রোপোলজি অপশনালের একটা ডেডিকেটেড ভিডিও আসবে, সেখানে আলোচনা হবে। তো এইভাবে ইংলিশের পিডিএফ যেহেতু কমপ্লিট হয়ে গেল, এরপরে আমাদের বেঙ্গলি ভার্সনের যে পিডিএফটা রয়েছে, সিলেবাসেরই বেঙ্গলি ভার্সন আমাদের কিন্তু দেওয়া হয়েছে। তো বেঙ্গলি ভার্সনের যেদিন ভিডিও পাবলিশ হবে, তোমরা অবশ্যই দীক্ষা আইএস অ্যান্ড ডব্লিউবিসিএস একাডেমির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে বেঙ্গলি ভার্সনের পিডিএফটাও ডাউনলোড করে নেবে। তো যারা মেন্স অ্যান্সার রাইটিং বেঙ্গলিতে করবে ভাবছো, তাদের সেক্ষেত্রে অবশ্যই উপকার হবে। তারা ওই পিডিএফ থেকে পার্টিকুলার যে টার্মটা ইংলিশে যেটা রয়েছে সিলেবাসে, সেটাকে বাংলায় কি বলে সেটা জেনে নিলে আমাদেরকে পড়তে এবং নোট বানাতে অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, আর বেশি বড় করছি না ভিডিওটা, এখানেই আমি ভিডিওটা এন্ড করব। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর তোমাদের যার যা মতামত আছে অ্যাবাউট ডব্লিউবিসিএস এর নতুন সিলেবাস চেঞ্জের ব্যাপারে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।